আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। ঈদের পর রাজনীতির মাঠ দখল নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি দেশের সহিংস পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের। তবে আজকের পত্রিকার সম্পাদক ডক্টর গোলাম রহমান ও রাষ্ট্রবিজ্ঞানী হারুনা রশিদের মতে মূল্যস্ফীতির চাপে এমনিতে কষ্টে আছেন দেশের মানুষ। এর মধ্যে রাজনীতি সহিংস রূপ নিলে এর পরিণাম রাজনৈতিক দলগুলোকেই ভোগ করতে হবে। সেলিম মালিকের রিপোর্ট। এক বছরেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন। এর মধ্যে শুরু হয়ে গেছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনে হাকডাক। আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাবে এবং নিঃসন্দেহে একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকারকে পরাজয় বরণ করতে হবে। সহিংসতা করবে আন্দোলনের নামে এই অপকর্মের সমুচিত জবাব যেটা প্রয়োজন সেটাই আমাদের করতে হবে। ঈদের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি রাজপথ দখলে রাখার প্রস্তুতি নিচ্ছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এমন বাস্তবতায় দেশের রাজনৈতিক পরিবেশ সহিংস হয়ে ওঠার আশঙ্কা করছেন সুজন সম্পাদক। নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। এই অবস্থায় যে বিরোধী দলগুলো যারা ক্ষমতায় আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য মরিয়া হবে, যারা ক্ষমতায় আছে তারা তো এর মধ্যেই অবস্থান তারা পরিষ্কার করেছে, তারা ক্ষমতায় থাকতে চায়। তো এই অবস্থায় সহিংসতা হওয়ার সম্ভাবনা একবারে এড়িয়ে যাওয়া যায় না। তবে বিশ্লেষকরা বলছেন বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিত্য পণ্যের অতিমূল্যের কারণে কষ্টে আছেন মানুষ। তাই এবার রাজনৈতিক দলগুলো সহিংসতা এড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো সহিংস কার্যকলাপ করতে চাইলে সেটা নিশ্চয়ই জনগণ মেনেও নিবে না। এটা বরঞ্চ একটা ভুল মেসেজ দিবে। আমার বিশ্বাস যে রাজনৈতিক দলগুলো তাদের দায়বদ্ধতা জনগণের প্রতি এবং তাদের যে দায়িত্বশীলতা সেটা তারা প্রমাণ করবে। তারা বলছেন রাজনৈতিক দলগুলো দেশের নাগরিক উপর আস্থা রেখে গণতন্ত্রের ধারায় কর্মসূচি দিলে রাজনৈতিক পরিবেশ কল্যাণমুখী হবে। লক্ষ্য আমার সরকার গঠন হতে পারে, কিন্তু আমার বিরোধী দলে তো থাকার প্রয়োজন হতে পারে জনগণে যদি ভোট না পাই। কিন্তু তার জন্য একটা মানসিকতা, সেই মানসিকতা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে নাই, যে কারণে রাজনীতি এত সাংঘর্ষিক, এত তীব্র। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। জাপান সহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে এই মুহূর্তে জাপানের টোকিওর পথে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল 8:45 বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা হন তিনি ও তার সফর সঙ্গীরা। এবারের সফরে দেশটির সঙ্গে কৃষি, মেট্রো রেল সহ বিভিন্ন খাতের 8টি চুক্তি ও সহযোগিতা স্মারক সই হবার কথা রয়েছে। এছাড়া টোকিওতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট, দেশটিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি আয়োজিত সংবর্ধনা সহ বেশ কিছু কর্মসূচিতেও অংশ নেবেন শেখ হাসিনা। মোট 15 দিনের সফরে জাপান থেকে বিশ্বব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটন ও ব্রিটেনের রাজা চার্লসের 3য় রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য লন্ডন যাবেন তিনি। আগামী 9 মে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। নারীর টানে বাড়ি ফেরা মানুষজন ঈদ ছুটি শেষে আবারও জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীর কিছুটা চাপ কম থাকলেও আজ সকাল থেকেই চাপ বেশ খানিকটা বেড়েছে। বেশিরভাগ বাস যাত্রী নিয়ে ঢাকায় ফিরছে। একই অবস্থা লঞ্চ ও ট্রেনের। এবার ঈদ যাত্রায় ভোগান্তি কম হওয়ায় স্বস্তি জানিয়েছেন অনেক যাত্রী। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী সুমন তানভীর, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, ট্রেনে রাজধানী ফেরা মানুষজনের চাপ কেমন দেখছেন জানাবেন। স্বস্তির ট্রেন যাত্রা কিন্তু মাহবুবা এবার আরও বেশি স্বস্তি দিয়েছে যারা অন্তত যাওয়ার সময় ট্রেনে গিয়েছেন এবং এখন যারা ফিরছেন। আমাদের যাওয়ার সময় যারা গিয়েছেন তাদের সঙ্গেও কথা হচ্ছিল, এখন যারা আসছেন তাদের সঙ্গেও কিন্তু কথা হলো। কারণ তারা বলছিলেন যে গতবার কিংবা তার আগের ঈদগুলোতে যেমন টিকিট নিয়ে একটা হুড়োহুড়ি কিংবা দীর্ঘ সময় অপেক্ষার একটি বিষয় ছিল, এবার কিন্তু সেই বিষয়টি ছিল না। এবং সেই সঙ্গে কিন্তু স্ট্যান্ডিং টিকিটের যে বিষয়টি আমরা সবসময় দেখতাম যে আপনি ট্রেনের টিকিট হয়তো অনেক কষ্ট করে ট্রেনের টিকিটটা কনফার্ম করতে পারলেও ট্রেনে ওঠা নিয়ে কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতো। সেই চ্যালেঞ্জের মুখেও কিন্তু এবার যাত্রীদের পড়তে হয়নি। ঠিক একইভাবে আসার সময়ও কিন্তু সেরকম কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। শুধু একটি বিষয় যেটি নিয়ে বিতর্ক ছিল যে আসলে অনলাইনে টিকিট নিয়ে আসলে সবাই আসলে পাচ্ছে না, সেই বিষয়টি নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু কথা বলছিলাম। তারা যেটি আসলে বলছিলেন যে তাদের সর্বসাকুল্যে কিন্তু আসলে ক্যাপাসিটি আছে হচ্ছে 1 লাখ টিকিট আসলে তারা সরবরাহ করতে পারবে, সেটা স্ট্যান্ডিং টিকিট সহ। কিন্তু আসলে একই সময়ে 5 লাখ 6 লাখ মানুষ যখন একটি সার্ভারে আসলে ঢু মারে তখন
তখন কিন্তু খুব স্বাভাবিকভাবে এই পরিস্থিতিটি তৈরি হয়। তো সেই জায়গা থেকে তারা বলছিলেন যে সামনে তারা কিন্তু আসলে ক্যাপাসিটি বাড়ানোর কিন্তু চেষ্টা করবেন। আর আজকের যদি অবস্থা বলতে চাই, আজকে এখন থেকে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু 12টি আন্তনগর ট্রেন কিন্তু এই কমলাপুর রেল স্টেশনে এসেছেন এবং কোনো ট্রেনের কিন্তু আসলে শিডিউল বিপর্যয় নেই। গতকালের চিত্র যদি বলি, যে গতকাল কিন্তু মোট 34টি আন্তনগর ট্রেন বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু ঢাকায় এসেছিল এবং আজকেও সেইভাবেই কিন্তু আসছে। তবে এখন পর্যন্ত যদি আসলে বলি যে ঈদের ঘরমুখো যে মানুষরা গিয়েছিল তারা আসলে ঢাকামুখী, সেই পরিমাণ চাপ কিন্তু এখনো আমরা যেমন স্টেশনে যেমন দেখছি না, তেমনি কিন্তু আমরা সড়ক পথে অর্থাৎ বিভিন্ন যে গাবতলী বলেন, সায়দাবাদ বলেন, সেই বাস টার্মিনালগুলোতেও দেখছি না। এবং সড়কের মালিক সমিতি যারা আছে তারা সহ স্টেশনে যারা কর্তৃপক্ষ আছে তারাও কিন্তু বলছে যে আসলে মূল চাপটি হয়তো তুলনামূলক বেশি চাপ, সেই অর্থে আসলে খুব বেশি চাপ পড়ার আশঙ্কা কিংবা সম্ভাবনা তারা দেখছে না। তারা বলছেন যে শুক্রবারের পরে যেহেতু অনেকেই বাড়তি ছুটি নিয়েছেন, আপনি জানেন যে সোমবারে এরই মধ্যে সরকারি ছুটি শেষ হয়ে গেছে এবং সোমবার থেকে কিন্তু অফিস আদালত শুরু হয়ে গেছে। তবে সোমবারের পরেও যারা বাড়তি ছুটি নিয়ে আসলে বাড়িতে আছেন তারা আসলে আসবেন, তখন কিন্তু আসলে মূল চাপটি কিন্তু পড়বে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু মানুষজন আসলে ঢাকা ফিরছে, আমরা গতকালও সেটা দেখেছি। হয়তো সামনের দিনগুলোতেও এই যাত্রী চাপ হয়তো থাকবে, তবে মূল চাপ অর্থাৎ ঈদগামী মানুষ যে পরিমাণ উপচে পড়া ভিড় কিংবা অনেক বেশি মানুষ আমরা দেখি, সেই মানুষের কোনো সম্ভাবনা কিংবা লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। যে সম্ভাবনাটা আসলে যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে হয়তো শুক্রবারের দিকে কিংবা বৃহস্পতিবার শুক্রবার এই দিকটায় আসলে পড়বেন। তো এখন পর্যন্ত আসলে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। এতক্ষণ রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর। বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য আর ত্রুটিপূর্ণ রাস্তার কারণে ঈদের ছুটিতে দুর্ঘটনা বেড়েছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা উল্লেখ করার মতো। বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনা রোধে চালক, পরিবহন মালিক, পথচারী ও কর্তৃপক্ষকে আরও বেশি সচেতন হতে হবে। জুলহাস কবিরের রিপোর্ট। বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য আর ত্রুটিপূর্ণ রাস্তার কারণে ঈদের ছুটিতে দুর্ঘটনা বেড়েছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা উল্লেখ করার মতো। বিশেষজ্ঞরা বলছেন দুর্ঘটনা রোধে চালক, পরিবহন মালিক, পথচারী ও কর্তৃপক্ষকে আরও বেশি সচেতন হতে হবে। জুলহাস কবিরের রিপোর্ট। ফাঁকা রাস্তায় যানবাহনের বেপরোয়া গতি অনেকের জীবনেই ঈদের আনন্দকে বিষাদে পরিণত করে। এবার ঈদের ছুটিতেও ঘটেছে বেশ কয়েকটি দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি আহত হন 100-এরও বেশি মানুষ, যাদের অনেকেই পঙ্গু হয়েছেন। নেত্রকোনার কমলাকান্দায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 3 তরুণের প্রাণ যায়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 6 জন আহত হন। ঢাকা মাওয়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগতির বাসের ধাক্কায় 5 জন নিহত হন। এসব দুর্ঘটনার জন্য চালকের অসতর্কতা, অনিয়ন্ত্রিত গতি, ফিটনেসবিহীন যানবাহন আর ত্রুটিপূর্ণ রাস্তা দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। গাড়িগুলো চলে রাস্তা, ফাঁকা রাস্তায় ওভার স্পিড বা হাই স্পিডে চলাচল করতে চায়। এছাড়াও চালকরা দীর্ঘ একটা যাত্রা করে, বিশ্রাম করে না, ফলে দেখা যাচ্ছে রেকলেস ড্রাইভিং করে। সামরিক কারণে ওভার স্পিডিং, ওভারটেকিং, রেকলেস ড্রাইভিং ইত্যাদি কারণে দেখা যাচ্ছে দুর্ঘটনার হারটা বেড়ে যায়। এই মনিটরিং যদি আমরা ঠিকভাবে করতে পারি এবং যদি আমরা চালকদেরকে স্পিড লিমিটের ভিতরে রাখতে পারি, অনেকটুকুই দুর্ঘটনা কমানো সম্ভব। দুর্ঘটনা রোধে পরিবহন মালিক শ্রমিকদের সবার আগে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে পথচারী ও প্রশাসনকেও। দেখা গেছে যে স্পিড অন্যতম একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার হেলমেট ইউজ, এবং হেলমেট ইউজটা দেখা যায় যে ড্রাইভার ইউজ করে কিন্তু প্যাসেঞ্জার ইউজ করে না। ড্রাইভার সাথে যদি আরেকজন থাকে সে ইউজ করে না, এবং হেলমেটটা ঠিকমতো স্ট্রাইপড কিনা সেটাও একটা বিগ ইস্যু। স্ট্রাইপ না থাকলে আপনার হেলমেটটা মাথা থেকে খুলে পড়ে যাবে, সো সেই হেলমেটটা পরলেও আসলে কোনো লাভ হচ্ছে না। ড্রিঙ্ক ড্রাইভিং সেটার মধ্যে আরেকটা ইস্যু, সেখানেও ল অ্যান্ড এনফোর্সমেন্টের হিউজ একটা রেসপন্সিবিলিটি আমি বলবো। বিশেষজ্ঞরা বলেন কোনোভাবেই অসুস্থ বা ক্লান্ত শরীরে যানবাহন চালানো যাবে না। ঈদের ছুটিতে ফাঁকা রাস্তায় আরও বেশি সতর্ক হতে হবে। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। ঈদের চতুর্থ দিনেও বিভিন্ন জেলার পর্যটন স্পটগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়। টানা ছুটিতে সিলেটে দর্শনার্থীদের প্রচুর সমাগম ঘটছে। অধিকাংশ পর্যটকের প্রথম পছন্দের স্পট থাকছে সাদা পাথর। একসাথে পাহাড়, স্বচ্ছ জলরাশি, পাথর, মেঘের আলিঙ্গন ও খাসিয়াদের বাসস্থানের চিত্র উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে আসছেন প্রকৃতিপ্রেমীরা।
এছাড়া রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, কুয়াকাটা সহ বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রে ঈদের দিন থেকেই রয়েছে পর্যটকদের ভিড়। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমরা ঢাকা থেকে এসেছি, এক পাশে পাহাড় আরেক পাশে সাদা পাথর, ভালো লাগছে। আমাদের খুবই ভালো লাগছে। আমরা ঢাকা থেকে এসেছি, পুরা ফ্যামিলি নিয়ে এসেছি। আর এই সাদা পাথর ইদানিং তো খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এটা যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য বিশাল বড় একটা আনন্দের এবং খুব এক্সাইটেড। এখানকার পরিবেশ, এখানকার প্রাকৃতিক দৃশ্য সবকিছু মিলে আমাদের খুব ভালো লাগছে। মায়াবী ঝর্ণা যেটা, ওখানে অনেক ভালো লাগছে। আবার রাতারগুলি গিয়েছিলাম, ওটাও অনেক সুন্দর। আর প্রত্যেকটা সৌন্দর্য আসলে আলাদা, একরকম না। ঈদের ছুটিতে সাগরকন্যা কুয়াকাটার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, আজ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের সমাগম কেমন দেখছেন? মাহবুবা, আপনাকে ধন্যবাদ। আজকে ঈদের চতুর্থ দিনে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন কয়েক হাজার পর্যটক এই ঢেউয়ের সাথে মিতালি করছেন। তারা সৈকতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, অর্থাৎ 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে 1 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু পর্যটকের ব্যাপক উপস্থিতি রয়েছে। আর সকাল থেকে আসলে প্রচুর রোদ রয়েছে, কারণ রৌদ্র থাকার কারণে কিন্তু পর্যটকরা এই সমুদ্রের যে লোনা জল রয়েছে সেই জলে ঘা ভাসিয়ে তাদের মন আনন্দে উপভোগ করেছেন। আর কিছু পর্যটকরা কিন্তু ওয়াটার বাইক নিয়ে গভীর সমুদ্রে, এখন ঢেউ নেই, এই জন্য গভীর সমুদ্রে তারা যে রূপ রয়েছে সেই রূপ তারা উপভোগ করেছেন। আর এছাড়া এই শুধুমাত্র এই 0 পয়েন্ট এলাকায় নয়, আশেপাশে যে কটি পর্যটন স্পট রয়েছে প্রতিটি স্পটে কিন্তু পর্যটকের উপস্থিতি রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে আগত পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে দায়িত্বরত টুরিস্ট পুলিশ এবং কলাপাড়া উপজেলা প্রশাসন তৎপরতা চোখে পড়ার মতো। তারা সার্বক্ষণিক পর্যটকের নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। আর এবছর এই ঈদ আনন্দ উপভোগ করার জন্য কুয়াকাটায় যে সমস্ত পর্যটকরা জড়ো হয়েছেন তারা কিন্তু আসলে কোনো ধরনের দুঃসংবাদ আমরা এখনো পাইনি। বলা যায় যে ঈদ আনন্দ উপভোগ করার জন্য যে সমস্ত পর্যটক কুয়াকাটা এলাকায় এসেছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এবছরের ঈদ আনন্দ উপভোগ করতে পেরেছেন। আরেকটি বিষয় বলে রাখছি, সেটি হচ্ছে শুধুমাত্র এই 0 পয়েন্ট এলাকায় নয়, প্রতিটি পর্যটন স্পটেই কিন্তু আসলে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ পোশাকধারী পুলিশের পাশাপাশি কিন্তু সাদা পোশাকের পুলিশ রয়েছে এবং বরাবরের যে একটি অভিযোগ থাকে যে পর্যটকের কাছ থেকে হোটেল মোটেল অতিরিক্ত টাকা আদায় করছেন এবং খাবার হোটেলগুলো অতিরিক্ত টাকা নিচ্ছেন, কিন্তু এইবারও কিন্তু সেই অভিযোগটি নেই। অর্থাৎ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব থাকার কারণে কিন্তু পর্যটকের তরফ থেকে এ ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। এই ছিল মাহবুবা, এই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ। পটুয়াখালীর কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাজী সাইদ। উত্তরের ভূমি ও গৃহহীন মুক্ত জেলা পঞ্চগড়ের 176টি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে বইছে ঈদ আনন্দ। একসময়ের ঠিকানাবিহীন পরিবারগুলো এবার নিজের বাড়িতে ঈদ করতে পেরে খুশিতে আত্মহারা। উৎসবে মেতেছে 4850টি পরিবারের প্রায় 13,000 সদস্য। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের দেয়া হয় ঈদ উপহার। পঞ্চগড় প্রতিনিধি মোহাম্মদ হারুনা রশিদের তথ্য ছবিতে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। কয়েক মাস আগেও নিজেদের স্থায়ী আবাসন ছিল না এসব পরিবারের। রেলওয়ের জমি, রাস্তা কিংবা অন্যের জমিতে আশ্রিত ছিলেন তারা। ঈদ আনন্দ তাদের স্পর্শও করত না। কিন্তু এবার তাদের জীবনে এসেছে পরিবর্তন। সরকারি আশ্রয়ন প্রকল্পে পেয়েছেন স্থায়ী ঘর। ঈদের আগে পৌঁছে যায় ঈদ সামগ্রী সহ সরকারি সহায়তা। পঞ্চগড়ের 176টি আশ্রয়ন প্রকল্পের প্রতিটি পরিবারে ছিল ঈদ আনন্দের ছোঁয়া। 4 দেয়ালের রঙিন ঘরের পাশে ছোট্ট রান্নাঘরগুলোতে পড়েছিল সেমাই আর মাংস রান্নার ধুম। নতুন পোশাকে আনন্দ উৎসবে মেতে ওঠে শিশুরা। আগে অনেক খারাপ ঈদ যাইতো, এখন অনেক এইবারকার ঈদটা আমাদের অনেক ভালো হয়েছে। নিজের বাড়িতে ঈদ করার আনন্দটাই আলাদা আর মজাই আলাদা। এরকম একটা ঈদ পাবো আগে আমরা ভাবি নাই, এখন এই জায়গায় আসে ঈদটা করে আমরা অনেক আনন্দে আছি। এর আগের ঈদগুলাতে আমাদের মনে এরকম শান্তি ছিল না, এরকম আনন্দ অনুভব করতেও পারিনি। আমরা আগে মানুষের বাসায় ছিলাম, ঈদ কি জিনিস আমরা বুঝতে পারি নাই, কিন্তু এবার ঈদের দেখতে আনন্দ কি এটা এবার আমরা অনুভব করতে পারতেছি। ঈদ উদযাপনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আশ্রয়নের বাসিন্দাদের শাড়ি, লুঙ্গি ও আর্থিক সহায়তা দেওয়া হয় বলে জানান এই কর্মকর্তা। পঞ্চগড় জেলা ইতিমধ্যেই ভূমিহীন এবং গৃহহীন মুক্ত জেলা হিসেবে
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত হয়েছে। এখানে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আমরা প্রত্যেকটি পরিবারকে শাড়ি, লুঙ্গি এবং তাদের আমরা কিছু আর্থিক ব্যবস্থা করেছি। নিজ বাড়িতে প্রথম ঈদ, তাই এবার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মনেও ছিল বাড়তি আনন্দ। নুসরাত জাহান সিনথি, আরটিভি। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস লিকেজের ঘটনায় নগরবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল রাত ৮টা থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ধীরে ধীরে গ্যাসের বিকট গন্ধ ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে নগরবাসী ঘর থেকে বের হয়ে পড়েন। তিতাস কর্তৃপক্ষ জানান, এ ঘটনায় পুরো ঢাকার তিতাসের মেন লাইন অফ করে দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই তিতাসের টেকনিক্যাল টিম লিকেজ সমস্যা সমাধানে কাজ করছে। এদিকে কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসও মাঠে ছিল। আমরা বাসা থেকে বেরিয়ে গেছি অলরেডি, লাইট, ফ্যান, চুলা, চাক্কি যা আছে সব বন্ধ করে আমরা বাইরে রাস্তা ঘুরছি। এই যে ঘরের চাবি। তো তাড়াহুড়া করে বের হইলাম, আমি আর আমার বড় ভাই বের হলাম। বের হয়ে যখন বাইরে আসলাম, আসা দেখি অনেক লোকজন, বাইরে অনেক লোকজন। তো বাইরে আসার পরে লোকজন বলতেছে গ্যাস লিক হয়েছে, পরে এখানে লিক হয়েছে, ওখানে লিক হয়েছে, আর কি বিভিন্ন জায়গায় বলে লিক হয়ে গেছে। চারদিকেই বন্ধ। তখন আমরা এলাকার পক্ষ থেকে আমাদের কাউন্সিলরের তাৎক্ষণিক কোনো জানানো, উনি সঙ্গে সঙ্গে বলেন হ্যান্ড মাইকের ব্যবস্থা করে আমরা সঙ্গে সঙ্গে পুরো গলিতে হ্যান্ড মাইক দিয়ে প্রত্যেকটা বাসায় বাসায় বলে দিই যে আপনারা কেউ সার্ভিস লাইন, গ্যাসের লাইন কেউ অন করবেন না। এখন নর্মাল হয়েছে, আমরা এখনও টোটালি অফ করছি, কেউ যেন আগুনের সংযুক্ত কোনো কিছুর সাথে জড়িত এখন পর্যন্ত না থাকে। আল্ট্রাসোনোগ্রাফিতে গর্ভে যমজ সন্তানের তথ্য, তবে সিজার অপারেশনের পর একটি সন্তান পেলেন মা লিজা। আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষায় রিপোর্টটি ভুল দাবি করে চিকিৎসকরা বলছেন, অপারেশনের পর তারা একজনই নবজাতক পেয়েছেন। তবে তা বিশ্বাস করছে না ব্রাহ্মণবাড়িয়ার ওই নারী ও স্বজনরা। নবজাতক চুরির অভিযোগ তাদের এবং এ নিয়ে তৈরি হয়েছে বেশ চাঞ্চল্য। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার আলেয়াবাদ গ্রামের বাসিন্দা লিজা গত শুক্রবার প্রসব ব্যথা নিয়ে শহরের মুন্সেবপাড়া ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন তিনি। সিজার অপারেশনের আগে ডক্টর নওরিন পারভেজের আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টে দুটি যমজ সন্তান দেখা যায়, কিন্তু অপারেশনের পর একটি নবজাতক পাওয়া গেলেও নেই আরেক নবজাতক। স্বজনদের দাবি, একটি নবজাতক সরিয়ে ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনা শুরু হয় পুলিশে খবর দেয় রোগীর স্বজনরা। আলট্রা করানোর পরে ডাক্তার বলছে দুইটা বাচ্চা, আপনারা নর্মালে চেষ্টা করেন না, ওনারা ভালো হসপিটাল নিয়ে যান। দুই বাচ্চা আমি ফেরত চাই, আমার আর কিছু লাগতো না, আমার দুটা বাচ্চা দিলে আমি শান্তি হতাম গা। একটা সুষ্ঠুভাবে একটা তদন্ত করে যাতে একটা বিচার আলতা দিনে আনা হয়, যাতে এরকম ঘটনা আর না ঘটে। একাধিক আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে যমজ সন্তান দেখা গেছে বলে জানিয়েছেন নবজাতকের পিতা ফরহাদ আহমেদ। তাহলে আরেক সন্তান গেল কোথায়, এমন প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি। গত 2 দিন হয়ে গেছে আমি ব্রাহ্মণবাড়িয়া সদর থানাতে ডায়েরি করার লিখিত অভিযোগ করছি। আজকে 2 দিন হয়ে গেছে, কিন্তু আমি কোনো কিছু পাইতাছি না। তবে অভিযোগ অস্বীকার করে চিকিৎসক নওরিন পারভেজ রিপোর্ট ভুল আসার কথা জানালেন। আর হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাচ্চা গায়েব বা চুরি হওয়ার কোনো সুযোগ নেই। পেশেন্টকে দেখিয়েছি যে আপনার একটা বেবি, আরেকটা বেবি আমাদের হাতে নাই। হ্যাঁ, যেহেতু রিপোর্ট ছিল 2-3টা রিপোর্ট আমাদের হচ্ছে টুইন বেবি, তো সেই ক্ষেত্রে এরকম আসছে। এরকম অনেক সময় হয়, আমরা অনেক পাই এরকম যে একটা রিপোর্ট দিচ্ছে দুইটা রিপোর্ট দিচ্ছে একটা। এটা জাস্ট ওয়ান অফ দোজ কেসেস যেটাতে মেশিনারি মানুষের আই ভুল দেখতেই পারে। আর বাচ্চা চুরি হওয়ার কেন সুযোগ? আমাদের তো এখানে ওই বাচ্চা একা তো জন্মগ্রহণ করে না, সবসময় বাচ্চা জন্মগ্রহণ করছে, এরকম আসছে, ডেলিভারি হচ্ছে, সুন্দরভাবে তাদের রিলিজ দিচ্ছি আমরা। বিষয়টি সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। সিজার পরবর্তীতে একটা বাচ্চা তাদের হাতে দিয়েছে, মেয়ে বাচ্চা। এই বিষয় নিয়ে তাদের সংশয় আছে এবং একটা অভিযোগ আছে। এই অভিযোগ আমরা তদন্ত করছি। ডাক্তারের পূর্ণাঙ্গ রিপোর্ট, আল্ট্রাসাউন্ড এবং সিসিটিভির ফুটেজ সহ পারিপার্শ্বিক তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আসলে কি ঘটেছে তার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনদের। দাউদ হাসান, আরটিভি। হাওড় এলাকায় আগাম বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস থাকলেও এখন পর্যন্ত কোনো ধরনের বিপর্যয় ছাড়াই পাকা ধান কাটছেন সুনামগঞ্জের বিভিন্ন হাওড়ের কৃষকরা। ধান কাটা সহ ধান শুকানো বিপণনের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষানীরাও। মঙ্গলবার পর্যন্ত মোট উৎপাদিত বোরো ফসলের 64% জমির ধান কর্তন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পরিবেশ অনুকূলে থাকলে হাওড় এলাকার ধান তুলতে আর সপ্তাহ 10 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে ধান কাটতে কৃষকদের সকল সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ধান কাটার সবশেষ তথ্য জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ।
শহীদ, এখন পর্যন্ত কি পরিমাণ ধান কাটা হয়েছে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে চাষিদের কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। মাহবুবা, দেখুন আপনি যেমনটা বলছিলেন ধান কাটার যে এখন বর্তমানে পুরো দমে হাওড়ে হাওড়ে ধান কাটা চলছে। যদিও পূর্বাভাস ছিল, একটা শঙ্কা ছিল যে আগাম বন্যা এবং শিলাবৃষ্টি হওয়ার, এখন পর্যন্ত এই ধরনের কোনো আভাস বা অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়ের আভাস কিন্তু হাওড়ে দেখা যায়নি। এর ফলে কোনো ধরনের বিপত্তি ছাড়াই খুশি মতে আনন্দেই কিন্তু হাওড়ে ধান কাটছেন কৃষকরা। আমি কৃষি বিভাগের সাথে কথা বলেছি, জেলার কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র সোম আমাকে যেমনটা জানিয়েছেন, আজ পর্যন্ত তারা হাওড় এলাকায় 64 ভাগ অর্থাৎ উৎপাদনের প্রায় 1,42,000 হেক্টর জমিতে ধান কর্তন হয়ে গেছে। আপনি যেমনটা বলছিলেন যে কৃষকরা যাতে নির্বিঘ্নে ধান কাটতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসন আসলে তারা খুবই এবার দেখা যাচ্ছে নতুন করে তারা মাইকিং করছেন এবং উৎসাহ দিচ্ছেন যাতে কোনো ধরনের বিপত্তি ছাড়া যাতে দ্রুত সময়ে ধান কাটতে পারেন। এর ফলে কৃষকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে। আমি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটা জানিয়েছেন যে তারা কৃষকদেরকে সরকারের যে বরাদ্দের হারভেস্টার আছে সেটি যেভাবে তারা এই দিয়ে কৃষকদেরকে ধান কাটার উৎসাহ করছেন, পাশাপাশি যেখানে আসলে খবর পাওয়া যাচ্ছে যে ধান কাটতে পারছেন না কৃষকরা, সেখানে শ্রমিক দিয়েও আসলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। তো এইভাবে আসলে হাওড়ে প্রতিদিনই যেভাবে ধান কাটছেন কৃষকরা, কিষানীরাও কিন্তু খলায় ব্যস্ত রয়েছেন ধান বিপণন এবং মাড়াই কাজ তাকে। ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন শহীদ নূর আহমেদ। সকালে সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।